এখন এখন আমরা দেখবো এর পরের পার্টটা, ঠিক আছে? তো তোমরা গত গত ক্লাসে আমি হচ্ছে এতটুকু পর্যন্ত পড়াই দিছিলাম। তো এবার আসো, এখানে আসলে কিছুই বলা নাই যে এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে তোমার এখানে দেখাইছে যে ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো কিভাবে তৈরি নির্ণয় করবে। জাস্ট খালি তুমি ক্যালকুলেটরে হচ্ছে যাদের ইএস ক্যালকুলেটর আছে তোমরা একটু চেষ্টা করবে এই ক্যালকুলেটরটা কেনার জন্য 99991 ইএস প্লাস এই ক্যালকুলেটর কেনার চেষ্টা করবে যারা এখানে ক্যালকুলেটর কিনো না। আর যারা এমএস আছে তারা তো করলাই, তো সেখানে মানগুলা নির্ণয় করলো আর কি। এগুলা এখানে কিছু না, জোড়াই কাজ, অত কঠিন কাজ। তারপরে আসো, এখানে মেইন যে সেটা হচ্ছে ধরো তোমার একটা গাছ দেওয়া আছে, হ্যাঁ? আমরা এখন এত কিছু শিখলাম না, টেন কট সাইন, এগুলার তো বাস্তব প্রয়োগ দেখতে হবে, তাই না? এগুলা খুবই পাওয়ারফুল জিনিস। তোমরাই কি করবা জানো, তোমরা গাছে না উঠে গাছের উচ্চতা নির্ণয় করতে পারবা শুধুমাত্র ছায়ার মাধ্যমে। ইন্টারেস্টিং না? শিখতে চাও? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তার আগে তোমাদেরকে আমি একটা বেসিক জিনিস আলোচনা করি। সেটা হচ্ছে তোমাকে প্রথম চিন্তা হবে উন্নতি কোণ কি আর অবনতি কোণ কি। সাপোজ ধরো তোমাকে একটা সরল রেখা আঁকলাম, ঠিক আছে? এটা একটা সরল রেখা। তো সরল রেখার উপরের দিকে ধরো একটা রেখা দিলাম, আর একটা রেখা দিলাম হচ্ছে এদিকে। এই কোণটা ডিনোট করলাম হচ্ছে থিটা দ্বারা, আর এই কোণটা আলফা দ্বারা। আচ্ছা বলো তো, এখানে এখানে উন্নতি কোণ কোনটা আর অবনতি কোনটা? উন্নতি কি, উন্নতি কোণ কোনটা, থিটা না আলফা? আর অবনতি কোণ থিটা, আলফা না থিটা? আচ্ছা, সবসময় মনে রাখবা, সবসময় সমান্তরাল যে রেখাটা, এই রেখাটার উপরের দিকে যে রেখা দেয়া যে কোণ উৎপন্ন হবে সেটা কি? উন্নতি কোণ। আচ্ছা, আমরা বলি না যে আমাদের লাইফে উন্নতি হচ্ছে কিনা? সাপোজ ধরো তোমাকে আমি একটা গ্রাফ শেখালাম, সাপোজ ধরো তোমার এইটা আর হচ্ছে এইটা, তুমি বলো তো এই রেখাটা বেশি খাড়া নাকি এই বিষয়টা খাড়া নাকি এটা বেশি খাড়া? বলো। আমরা বলে তুই দিন দিন অবনতির দিকে যাচ্ছিস, মানে নিচের দিকে। এই ধারণা থেকে মনে রাখবে যে সমান্তরাল রেখা থেকে যে রেখাটা নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে কি, এবং অবনতি রেখা, এবং ওই রেখা দ্বারা যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে কি, উন্নতি কোণ অবনতি কোণ। তাহলে এখানে থিটা কি, থিটা হচ্ছে একটা উন্নতি উন্নতি কোণ, আর এটা কি একটা অবনতি কোণ, অবনতি কোণ। সাপোজ ধরো ধরো বাংলাদেশের ধরলাম হচ্ছে জিডিপি, মানে বাংলাদেশের মানুষ কি পরিমাণ আয় করে, একটা ধরলাম হচ্ছে এদিকে একটা রেখা দ্বারা আর একটা রেখা দ্বারা। ধরলাম হচ্ছে যতই দিন যাচ্ছে ততই মানুষের ধরো হচ্ছে জিডিপি বাড়তেছে, তাহলে বাড়া আমরা কি ঊর্ধ্বমুখী প্রকাশ করি না? আর নিচে হলে কি নিম্নমুখী? দাও, এই রেখাটা হচ্ছে উপর দিকে নির্দেশ করছে, তাহলে এটা উন্নতি কোণ আর এটা হচ্ছে অবনতি। আশা করি উন্নতি কোণ আর অবনতি কোণ জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিস যদি বুঝে থাকো তাহলে আর একটা জিনিস আগে আঁকো, আমার সাথে সাথে আঁকো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি কি জানো তোমাকে যদি র্যান্ডমলি 30 ডিগ্রি কোণ আঁকতে বলি, 45 ডিগ্রি কোণ আঁকতে বলি, 60 ডিগ্রি কোণ আঁকতে বলি, 90 ডিগ্রি কোণ আঁকতে বলি, তুমি পারবা না? তুমি যদি আগে যদি না জানো তাহলে পারবা না। আচ্ছা, তোমরা একটা চাঁদা দিয়ে জানো, ঠিক আছে? চাঁদা দিয়ে পারো না? চাঁদা না ছাড়া কিভাবে আঁকবা? না ছাড়া আঁকা যায়, কিছু রুলস আছে, দেখাবো? ঠিক আছে, দেখাচ্ছি। সাপোজ ধরো তুমি কি করবা জানো, তুমি 30 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি রেখা দিই, 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি ভূমি বড় হবে লম্ব থেকে। যদি বলি 45 ডিগ্রি, আচ্ছা এটা পরে আসে, যদি বলি 60 ডিগ্রি, ভূমি লম্ব ছিল আর লম্ব ছোট ছিল না 30 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে বিপরীত, তাহলে লম্ব, আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। ভূমি কি হবে ছোট লম্ব থেকে, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, যেহেতু 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড় লম্ব ছোট, আর 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি ছোট লম্ব বড়, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে কি সেম সেম হবে। এটা হচ্ছে তোমার একটা ইয়া, এটা এটা তো অলওয়েজ 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো আঁকা সহজ, তাই না? 90 ডিগ্রি কিন্তু অনসহজ। জাস্ট একটা তুমি হচ্ছে জাস্ট একটা সরলরেখার বরাবর আর একটা লম্ব ভাবে আঁকবো, তাই এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এটা 90 ডিগ্রি একটা সহজ। 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে জানো, ভূমি আর লম্ব সেম, ভূমি ইকুয়াল কি লম্ব, এটা লম্ব। আচ্ছা, এবার আসো, এবার আসো, এবার আসো। এখন যদি তোমাকে আমি বলি যে তুমি এই জিনিসটা মনে রাখা তুমি চিত্র আঁকো, তাহলে তুমি 30 ডিগ্রি আঁকতে পারবা। সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে একটা ভূমি আঁকো, হ্যাঁ? আচ্ছা, আমি একটা ভূমি আঁকতেছি। সাপোজ ধরো এটা একটা ভূমি আঁকলাম, ভূমি আঁকলাম, তো আঁকলাম। এইবার তোমাকে আমি বললাম যে ভূমিটা বড় হবে লম্ব থেকে। যদি ভূমি যদি হয় এতটুকু থেকে এতটুকু, তাহলে লম্ব ধরলাম, এটা এটা সমান অবশ্যই না, তাহলে এটা ছোট যদি আঁকি তাহলে এতটুকু আঁকতে পারি, এতটুকু আঁকতে পারি। এবার যেটা যোগ করে দাও,
যোগ করে দাও। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজটার ভূমিটা কি? ভূমি যদি হয় এতটুকু আর লম্ব এতটুকু, তাহলে বলো ভূমি বড় হয়েছে না লম্ব থেকে? এটা অটোমেটিক্যালি 30 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছি? এবার আসো 45 ডিগ্রিটা। 45 ডিগ্রির ক্ষেত্রে আমি কি বলছি? আচ্ছা আগে 60 ডিগ্রি রাখি। এটা যেহেতু ভূমিটা বড় ছিল, এটা লম্ব ছিল, এবার আসো এমন ভাবে আঁকবা যাতে লম্বটা বড় হয়। আমার সাথে সাথে আঁকো। এই যে দেখো, এটা ধরো হচ্ছে লম্ব। আর আমি কি বলছি, লম্ব থেকে ভূমিটা কি হবে? অলওয়েজ কি হবে? ছোট হবে। অবশ্যই ছোট। ধরো এতটুকু দিলাম। দেখো এই ভূমিটা কি ছোট না? লম্বটা বড় না? এবার এটা যোগ করে দাও। দেখছো এই কোণটা যে উৎপন্ন হয়েছে, এটা 60 ডিগ্রি। আর ভূমি আর লম্ব যদি সমান হয় তাহলে আঁকো। আঁকো, আন্দাজি আঁকো। আর মানে একটু এত একুরেট হতে হবে না, জাস্ট খালি চোখের আন্দাজে যাতে বোঝা যায়। দেখো এই বাহুটা আর এটা সমান সমান বাহু আঁকবে। যদি সমান হয়েছে না, আর একটু ওরা, হ্যাঁ এতটুকু। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে আঁকি দিই। এই যে এই যে দেখো, এই বাহুটা আর এই বাহুটা অলমোস্ট সেম না? তার মানে বলতে পারি যে 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি আর লম্ব যদি সেম, আর 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি অনেক বড় আর লম্ব কি আর ছোট, আর 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি কি ছোট আর লম্ব বড়। এবার আসো একটু ডিনেট করে দেই। আসো এই কোণটা তাহলে কি দাঁড়ালো? 30 ডিগ্রি, যেহেতু হচ্ছে ভূমিটা বড়। তুমি যে কোনো ত্রিভুজ আঁকো, যে কোনো যেভাবে মন চায় এভাবে আঁকো, যে তুমি ত্রিভুজটা আঁকার সময় ভূমিটা লম্ব থেকে বড় রাখবা, তাহলে দেখবা যে অটোমেটিকলি 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু কোণ কি হবে? 45, যেহেতু ভূমি আর লম্ব সেম। আর এটা যদি হয় লম্ব আর এটা যদি হয় ভূমি, তুমি যে কোনো ত্রিভুজ আঁকো, যে ভূমি লম্বটা বড় আঁকবা আর ভূমিটা ছোট আঁকবা, দেখবা যে এটা অটোমেটিক্যালি কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। আশা করি এই কোণগুলো আঁকা হয়ে গেছে সবার। আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে লম্ব। আমি একটু সরি সরি। তাহলে কি দাঁড়ালো? এটা কি লম্ব, তাই তো? আর এটা কি ভূমি, ভূ দ্বারা প্রকাশ করা। আর এটা কি অতিভুজ। তাই এটা কি হবে? লম্ব। আশা করি এখন লম্ব চেনাতে হবে না। আমি বলছি ভূমির সাথে যে বাহুটা থাকবে এটা হচ্ছে, আরে সরি, যে কোণের সাথে যে বাহুটা থাকবে এটা কি? ভূমি, তাই তো? আর তোমার হচ্ছে এর সন্নিহিত বাহুটা কি হবে? অতিভুজ। অতিভুজ। আর বিপরীত বাহুটা কি হবে? লম্ব। ওদের যদি এটা যদি হয় কোণ, তাহলে ভূমি কত? এটা ভূমি, এটা কি? লম্ব, এটা কি? অতিভুজ। আশা করি কোণগুলো আঁকা হয়ে গেছে। ডান। এবার আসো, এবার আসো এই বেসিক জিনিসটা এবার আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এগুলো আমি আলোচনা করবো। এই যে উন্নতি গুণ অবনতি গুণ আলোচনা করছি, এই যে উন্নতি গুণ অবনতি গুণ আলোচনা করছি। এবার আসো, এইবার তোমাকে আমি কিছু জিনিস শেখাবো। জিনিসটা হচ্ছে আমাদের বাস্তব প্রয়োগটা। তোমাকে যদি একটা ঘর, এই যে এই সমস্যা এক আমরা যদি করি, সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে একটা দালান। হ্যাঁ, এটা একটা দালান। এখানে চিত্রটা আমি দেখো, এখানে আগে এটা পড়ি। একটি মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? মইটির দৈর্ঘ্য 12 ফুট, ঠিক আছে? মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো 45 ডিগ্রি কোণ বলছে না? তুমি চোখ বন্ধ কইরা তুমি একটা জিনিস আমাকে বলো, 45 ডিগ্রি কোণ আঁকতে পারো কিনা? এই যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ক্ষেত্রে আঁকতে গেলে কি হবে? লম্ব আর ভূমিটা কি হবে? সেম। তুমি একটা ত্রিভুজের মতো আঁকো, যেখানে লম্ব আর ইয়াটা কি হবে? আগে আমি চিনি এটা, এটা হচ্ছে ধরো দালান, ঠিক আছে? আগে এটার সাথে একটা ভূমি, একটা মই কি আছে? ঠেস দ্বারা আছে। এটা হচ্ছে মইটা। মই কিভাবে আঁকে? এভাবে তো। এটা হচ্ছে ধরো একটা মই দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা বাসা বাড়ি। বাসা বাড়ি এখানে একটু ধরো একজন দাঁড়ায় আছে, ঠিক আছে? ধরো তুমি দাঁড়ায় আছো। এবার তোমাকে বললাম যে তোমাকে মইটা দেওয়া আছে, তো তুমি মই দিয়া এই দালানের উচ্চতা নির্ণয় করতে পারো। আর এটা তোমার কাছে কোন দেওয়া আছে? 45 ডিগ্রি। এই দেখো, তোমার যে মইটা, এটা ভূমির সাথে 45 ডিগ্রি করে ভূমির সাথে তোমার হচ্ছে 45 ডিগ্রি কোন উন্নতি করছে, মানে তোমার হচ্ছে উৎপন্ন করছে, ঠিক আছে? এখানে আমি চিত্র রাখতে পারছি। এবার আমি চিত্র রাখবো সুন্দর করে রাখি। যেহেতু তোমাকে 45 ডিগ্রি বলছে, তুমি সুন্দর করে চোখ বন্ধ করে তুমি 45 ডিগ্রি কোন আঁকবা। কিভাবে আঁকবা? 45 ডিগ্রি কোন আঁকার শর্ত কি? মানে কি শর্ত কি? যে ভূমি আর লম্ব কি সেম হবে, তাই তো? এবার দেখো, এটা হচ্ছে যদি ধরো ভূমি এতটুকু, এটা সমান সমান কি হবে? এতটুকু, 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 এতটুকু। তার মানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 45, 45। এসি না, এটা এসি না, এটা কিন্তু সেম। তোমার বলছে যে এটা হচ্ছে মই, এটা কিন্তু মই, মই। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে দালান। দালান। আসল ম্যাথটা করি। তোমার কি কি মান দেওয়া আছে আগে দেখি। মইটির দৈর্ঘ্য কত? 12 ফুট।
বসাই দাও, মই 12। দালান, দালানের দৈর্ঘ্য দেওয়া আছে না, দালানের দৈর্ঘ্য দেওয়া নাই। তারপরে কি বলছে, একটি মইটির দৈর্ঘ্য 12 ফুট, মইটি ভূমির সাথে ভূমি থেকে ছাদের উচ্চতা কত? মানে আমার বলছে যে এতটুকু থেকে এতটুকু, দ্যাট মিনস হচ্ছে দালান, দালান মানে এতটুকু থেকে এতটুকু উচ্চতা কত, মানে এইচ ইকুয়াল টু হোয়াট? আসো ম্যাথ করি। এটা হচ্ছে এইচ। আচ্ছা বলো তো, এটা যদি হয় কোণ, তাহলে ভূমি কত? এটা হচ্ছে ভূমি, ভূমি। এটা কি? অতিভুজ। আশা করি বোঝার অবকাশ হয়েছে। আচ্ছা এটা কি? লম্ব, লম্ব। একটা জিনিস খেয়াল করে দেখছো, তুমি কি জানো যে এখানে তোমাকে কি কি দেওয়া আছে আগে লেখতে হবে। তোমাকে অতিভুজ দেওয়া আছে, আছে। লম্ব দেওয়া আছে, নাই। লম্ব কি জানতে চাইছে? হ্যাঁ জানতে চাইছে। তাহলে ভূমি কি জানতে চাইছে? না। তাহলে আমরা ভূমির কোনো ফাংশনে যাব না। ভূমির আমরা কনসিডার আনবোই না। আমরা আনবো কিসের? লম্ব আর অতিভুজ। আচ্ছা বলতো, লম্ব আর অতিভুজ কার অনুপাত? সাইন কস না টেন? তুমি কি জানো একটা ফর্মুলা তোমাকে শিখেছিলাম যে সাগরে কি আছে? লবণ আছে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তার মানে তুমি বলো যে যেহেতু সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, মানে সাগরে লবণ আছে, এই কারণে আমরা তোমার হচ্ছে লম্ব আর অতিভুজের হিসাবটা আনছি। কেন আনছি? কারণ অতিভুজ দেওয়া আছে আর বলছে লম্ব, ভূমির কথা বলে নাই। তো যদি ভূমি বলতো তাহলে আনতাম কি কস, যেহেতু কষ্টে ভূত আছে। ঠিক আছে, বুঝতে পারছি কেন হচ্ছে আমি তোমার সাইনের অনুপাত আনলাম। কারণ সাইন কি নিয়ে ডিল করে? সাইন লম্ব এবং অতিভুজ নিয়ে ডিল করে। ও একজন একটা স্টুডেন্ট এসে বলবে কি, ভাই সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত তো কুসেক, কুসেক তো অতিভুজ আর লম্ব নিয়ে ডিল করে। ওকে ফাইন, তুমি কুসেক দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। কুসেক দিলেও সেম আসবে। আচ্ছা তোমাদেরকে দেখাবো যে কুসেক দিয়ে কিভাবে আসে। আচ্ছা ঠিক আছে, এখানে লম্বের মান কত আছে জানো না? লম্বের মান ধরে নিলাম এইচ। অতিভুজের মান জানো? অতিভুজের মান হচ্ছে 12। 45 ডিগ্রি না? থিটার মান কত? 45। তাহলে বসে দাও সাইন 45। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। কিভাবে 1/√2? আশা করি বুঝাতে হবে না, অনেক আগে বুঝে দিয়ে আসছি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে তোমার কি দাঁড়ালো? h/12। এবার আসো, এবার ইয়ে করে দাও, এটাকে ক্যালকুলেশন করো। 12 ওইদিকে দিলে কি হবে? 12/√2। তাহলে সমান সমান কি দাঁড়ালো? 8.49 ফুট। আশা করি বুঝাতে পারছি। এবার আসো, এখন সাইন দিয়ে করছি না, এবার আসো কোসেক দিয়ে করি। বলো কোসেক, কোসেক 45। বলো সাইন যদি হয় লম্ব বা অতিভুজ, তাহলে কোসেক কি? সাইনের বিপরীত, তাহলে অতিভুজ বাই লম্ব লিখতে পারি, লিখতে পারি অতিভুজ বাই লম্ব। তাই তো, দেখবে সেম মান, সেম মান, কোনো সমস্যা নেই। লম্ব, লম্ব জানতে চাইছে, লম্বর মান কত? এইচ। অতিভুজ মান কত? 12। এই যে অতিভুজ 12। কোসেক, কোসেক 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান যদি হয় 1/√3, তাহলে সাইনের বিপরীত কত হবে? 1/√এর বিপরীত হবে √2/1। সিম্পল ভাই, এগুলা তুমি যদি একটা বুঝো না সব পারবা। এইখানে মেইন চ্যালেঞ্জটা কি জানো? মেইন চ্যালেঞ্জটা হচ্ছে চিত্রটা আঁকা, আর কিছুই না ভাই। অনেকে এই সূত্র দিকে ডরাই ভাই, ভয় পায়। আসলে ভয় পাওয়ার কোনো কারণই নাই ভাই। তুমি 45 ডিগ্রি কোণ আঁকতে পারো সুন্দর করে, দেখবা যে অটোমেটিক্যালি হয়ে গেছে। আর অনুপাত গুলো যদি জানো, তাহলে এনে দাঁড়ো, তাহলে এনে কি হবে? এটা ক্যালকুলেশন করলে দেখবা যে এর সমান আসে কত? 12/√2। এই যে √2 নিচে আসছে, সেম 8.49 ফুট। দেখছো আগের আগের যা রেজাল্ট আসছে, এটা তো সেম রেজাল্ট আসছে। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এবার সমস্যা 2 করার আগে আমি একটু অনুসরণে একটা ম্যাথ দেখি করতে পারি কিনা। আচ্ছা এগুলো আমি করাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। এগুলো দাঁড়াও, এই যে অনুসরণে, অনুসরণে কিছু ম্যাথ আমি করেছি, ঠিক আছে? আসো করি, আসো একসাথে করি। এক, এখানে দেখো কি বলছে, cos 3/4। এখন বলো তো cos কি নিয়ে ডিল করে? কষ্টে কি আছে? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান কত? 3, অতিভুজের মান কত? 4। আসো, আসো, এটা আছে। আসো এখানে একটা চিত্র আঁকা নিলাম। কষ্টে কি আছে? ভূত আছে না? তাহলে ভূমির মান কত? এটা বললাম হচ্ছে থিটা, ঠিক আছে? থিটা স্বপ্নদণ্ড বাহুটা কি? ভূমি। তাহলে এখানে ভূমি কত? 3। কষ্টে ভূত আছে, তাহলে 4। তাহলে লম্বটা কত? এটা জানতে চাচ্ছ? পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারি? পারি। আসো, পিথাগোরাসের নির্ণয়ের সাহায্যে জানি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব। লম্বের মান জানি না, ধরলাম হচ্ছে এ বি ধরলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এ বির মান বের করি।
তাহলে এ বি সমান সমান হিসাব করলে দেখবো যে 4 স্কয়ার মাইনাস এর 3 স্কয়ার সমান সমান কি থাকবে 5। তাহলে এটার মান কত থাকবে 5। ঠিক আছে। cos থিটা বলো, cos থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, আর হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটার মান দেওয়া আছে কত 4, 3/4। তাহলে cos এর বিপরীত কি? cos এর বিপরীত কি বলো? sec। তাহলে sec থিটা কি হবে? এটার বিপরীত 3/4 বিপরীত কি 4/3। এবার বলো tan, tan কি নিয়ে ডিল করে? টেরা কি লম্বা ভূত, এটা কি লম্ব, 5 হচ্ছে লম্ব, লম্ব, আর এটা কি ভূমি, ভূমি, আর এটা কি অতিভুজ, অতিদ্বারা। আচ্ছা টেরা লম্বা ভূত না, তাহলে ভূমি বাই লম্ব কত? টেরা লম্বা ভূত, তাহলে 5/3। এই যে লম্ব বাই ভূমি বসে দিলাম। এবার বলো টেনের লম্ব, টেনের বিপরীত কি cot থিটা, তাহলে টেনের বিপরীত যদি cot থিটা হয়, তাহলে tan থিটা যদি হয় 5/3, তাহলে cot থিটা কি হবে 3/5। এবার বলো সাইন, আশা করি সাইন সাগর, আসলে সাইন মানে কি সাগর, সাগরে কি আছে লবণ আছে, লবণ মানে কি লম্ব, লম্ব কত 5, আছে কত 4। দেখছো কোন সমুদ্রে একটা ফর্মুলা নির্ণয় করেছে, তার মানে এটা আশা করি এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। এবার বলো কট আছে, সাইন আছে, আর কি জানতে চাও? কোসেক। ঠিক আছে, কোসেক থিটা, সাইনের বিপরীত কি কোসেক, তাই তো। তাহলে এটা যদি হয় 4/5, তাহলে এটা কি হবে 5/4, এটা কি হবে 5/4। ঠিক আছে। cos sec tan cot sin cosec, আশা করি সবগুলোই পারে দিচ্ছি। তাহলে 1 নাম্বার আমাদের কি ডান, তাই তো। এবার আসো 1 নাম্বার ডান। এবার 2 নাম্বারটা 12 cot থিটা সমান সমান 7 হলে cos থিটা এবং cosec থিটা, ওই সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার cosec থিটা। ঠিক আছে, এটা আমি অনেকে তো বুঝবে না, আমি একটু লিখে দিই। cos CSC যে কথা আর cosec থিটা একই কথা। বলো সাইনের বিপরীত কি cosec না, দেখছো? এখন দেখবেন ম্যাথ হচ্ছে। এবার আসো 12 cot থিটা 12 cot থিটা ইকুয়াল টু 7 হলে cos থিটা এবং cosec থিটার মান বের করো। খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। আমি একটু জিনিসটা একটু সুন্দর করে সাজাই দিই। বলো এটা cot থিটা না, cot থিটা আগে কত দেওয়া আছে 12, তাই তো 12, তাই তো। এটার মান কত 7। বলো cot থিটা যদি 7 তাহলে 12 ওইদিকে গুণ অবস্থা আছে, ওইদিকে কি হবে ভাগ, তাহলে 7 কে বাই কত 12। এবার চিত্র আঁকো। বলো cot কি নিয়ে ডিল করে? cot কি নিয়ে ডিল করে? টেরা যদি হয় লম্বা ভূত, তাহলে cot থিটা কি ভূমি বাই লম্ব। টেরা যদি হয় tan থিটা যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা কি হবে এটার বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে এটা কি 7 কি নির্দেশ করতেছে ভূমি, আর এটা কি নির্দেশ করতেছে লম্ব। তাহলে ভূমির জায়গায় 7 বসাই দাও আর লম্বের জায়গায় 12 বসাই দাও। এবার অতিভুজ নির্ণয় তো সমস্যা, অতিভুজ নির্ণয় কি শেখাবো? অতিভুজ নির্ণয় তুমি জানো, পিথাগোরাসের সূত্রের সাহায্যে নির্ণয় করবা। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার মানে অতিভুজ নির্ণয় করবো, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দিলাম। তাহলে এটা দেখবে ক্যালকুলেট করলে অতিভুজ স্কয়ার সমান সমান 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে এটা মান কত আসে তার একটু ক্যালকুলেট করে নি। রুট ওভার 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার, রুট ওভার, আচ্ছা cot থিটা, হয়তো cot থিটা। তাহলে টেরা লম্বা ভূত, তাহলে ভূমি বাই লম্বা, হ্যাঁ। তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার আসছে, তাই তো। বলে 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার, তাহলে 193। তাহলে রুট ওভার 193। আচ্ছা তার মানে এখানে দাঁড়ালো কি 193। এই যে পিথাগোরাসের সূত্র দিয়ে পাওয়া যাচ্ছে 193। ঠিক আছে। এবার আসো বলছে কি cos থিটা এবং cosec থিটা। বলো তো cos থিটা মানে কষ্টে কি ভূত আছে। বলো ভূমি বা অতিভুজ নিয়ে ডিল করে না cos থিটা। ভূমি কত আছে 7, অতিভুজ কত আছে রুট ওভার 193। দেখছো? বলো কোসেক থিটা। বলো কোসেক কি সাইনের বিপরীত না, আগে সাইনটা নির্ণয় করি। সাইন মানে কি সাইন থিটা। সাগরে কি লবণ আছে, লবণ কত 12, লম্ব কত 12, আছে কত রুট ওভার 193। তাহলে সাইনের বিপরীত কোসেক, তাহলে এটা উল্টে দাও। তাহলে রুট ওভার 193 বাই কত 12। দেখছো পাই গেছো? cos থিটা আর কোসেক থিটা 2 কমপ্লিটেড। এবার আসো 3। এবিসি সমকোণী ত্রিভুজের বি 90 ডিগ্রি, এসি 12 সেন্টিমিটার, বিসি 13 সেন্টিমিটার, বিএসি থিটা হলে সাইন থিটা, সেক থিটা এবং টেন থিটার মান নির্ণয় করো।
ভাই খুবই সিম্পল, এগুলো নিয়ে কোনো, আমি একটু করে দিচ্ছি, একটা করে দেই, তুমি sec থিটা tan থিটা করে আমাদের কমেন্ট বক্সে দিবা অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা, আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দিব, ঠিক আছে? আসো আগে চিত্রটা আঁকি, এবিসি সমকোণী ত্রিভুজ, তো আসো সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের বি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ধরলাম কি এ, তাহলে এটা হচ্ছে 90, তাই তো? এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এসি 12, এসি 12, বিসি কত 13, আর আচ্ছা, তাহলে এবি কি হবে বলো, রুট ওভার, বলো দাঁড়াও, তাহলে এসি স্কোয়ার সমান সমান ওই পিথাগোরাসের সূত্র, দেখছো পিথাগোরাসের সূত্র কি জন্য এত ইম্পর্টেন্ট, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে এগুলা পিথাগোরাস আর সমকোণী ত্রিভুজ ছাড়া আর কিছুই না। তাহলে বিসি স্কোয়ার, তাই তো? তাহলে এস এর মান যদি হয় 12 স্কোয়ার, তাহলে প্লাস এর বিসি, বিসি এর মান কত 13 স্কোয়ার, তাহলে এ বি, এ বি, তাহলে এ বি সমান সমান কি দাঁড়ালো, রুট ওভার 12 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, তাহলে একটু ক্যালকুলেট করলে রুট ওভার 12 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভুল হয়েছে মনে হচ্ছে, আচ্ছা দাঁড়াও তো, এ বি সি, বি 90 ডিগ্রি, ঠিক আছে, এস এর মান কত 12, বিসি এর মান 13, বিএসসি থিটা হলে, ও বলছে যে বিএসসি থিটা, বিএসসি থিটা হলে বললো যে তোমার এবিসি সমকোণী ত্রিভুজ, বি হচ্ছে 90 ডিগ্রি, এস এর মান হচ্ছে 12, বিসি এর মান হচ্ছে 13, তাহলে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বলছে এ বি এর মান নির্ণয় করতে, তাহলে 12, 12 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার,